सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। শিবরাত্রি তো আজকে হচ্ছে তোমার বাড়ির ভাত, তেমন কিছুই করবো না, ভাত করবো আর করবো হচ্ছে আলু পোস্ত, ঝোল ঝোল করে একটু আলু পোস্ত করবো। প্রীতম বলেছে আসবার সময় দুধ নিয়ে আসবো, প্রীতমের আলু পোস্ত দুধ ভাত খুব ফেভারিট। কে কে আলু পোস্ত দুধ ভাত খাও? মানে অনেকে খায় না, কিন্তু আমরা তো খেতাম, আমিও খেতাম ছোটোবেলায় আলু পোস্ত দুধ ভাত। তো আজকে আলু পোস্ত দুধ ভাতই করবো, চলো পোস্ত বানাই আগে। বিশ্বাস করে পোস্ত খেতে আমার একটুও ভাল লাগে না, কিন্তু মাঝে মাঝে এই তেল পোস্তটা খেতে খুব ভাল লাগে। মানে নিরামিষের মধ্যে এই শুকনো লঙ্কা দিয়ে বাটলে, শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক যা হোক দিয়ে বেটে পড়ে না, ওই উপরে কাঁচা তেল ঝরিয়ে যে পোস্তটা হয় খুব ভাল লাগে খেতে ওটা। হ্যাঁ, ওটা ভেজে করলেও ভাল লাগে, আবার সেদ্ধ করে করলেও ভাল লাগে। এটা আমার মা না খুব চটজলদি করতো, আর খেতে যা লাগে না। তবে কী জানো তো, আমার মায়ের হাতে পোস্ত ছাড়া আমার কারোর হাতে পোস্ত ভালো লাগে না, খুব একটা পছন্দ করি না। কিন্তু ওই আলু পোস্ত হোক, আর মানে আমি এমনিতে আলু পোস্তটাই খাই, যাই হোক আমার মায়ের হাতে পোস্তটাই বেস্ট লাগে। তো এখানে দেখো শিলের মধ্যে একটুখানি মিহি মিহি করে বেটে নিলাম পোস্তটাকে, আর আজকে একটু বেশি করেই পোস্ত দেবো, একদম কিপটামো করবো না। এখানে বাটি পোস্তটা আগে দাঁড়াও, পুরো গ্যাস এই দিকগুলো পুরো সব মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ শুধু শিবরাত্রি তো নেই, আরও অনেক কিছু আছে। দাঁড়াও, এটার মধ্যে আলু আর টমেটোটা সেদ্ধ করে রেখেছি এর মধ্যে, আর এই যে পোস্তটা বেটে রেখেছি, আলু পোস্ত বানাবো। একদম পরপর সবকিছু আছে, মানে শিবরাত্রি, তারপরেই আছে অমাবস্যা, তো অমাবস্যাটা করে এখন আবার ও করছে বলে আমাকেও করতে হচ্ছে। ঠিক আছে, যা করবে বৃষ্টি তুই আমার সাথে কর না, বৃষ্টি তুই আমার সাথে কর না, আমি জানি না ওর মাথায় এগুলো কি করে ঢুকলো। বিশ্বাস করো, অমাবস্যা শিবরাত্রিটা না, আমি ওর যে দীক্ষা নিয়েছিল সে তখন থেকে ওই শিবরাত্রিটা করে। ঠিক আছে, ভালো কথা। অমাবস্যার ভূতটা ওকে কে যে ঢুকিয়েছে আমি সত্যি জানি না, তো করছে ভালো কথা। আমি কোনটা হোক, কেউ যদি এগুলো করে না তার বিশ্বাসে আমি আঘাত করি না, কিন্তু আমার না এত ভালো লাগে না। আমি বিপদ তারিণীটা করি, শিবরাত্রিটা করি, আর কি করি, আর দুর্গার অষ্টমীটা করি, আর কিছু করি না আপাতত। তো করছি যখন করুক, ভাত চাবো, ভাত হবে। দুটো দিন ধরে যা দৌড়ঝাঁপ চললো গো, চারিদিকে যেন শরীর খারাপের ঝড় বয়ে গেল বলতে পারো। পুরো ঘরের মধ্যে প্রীতম, আমি, অর্ক কেউ না কেউ একবার করে একাছাড় করে পড়ছি, আবার উঠছি, আবার পড়ছি, আবার উঠছি, এরকমই চলছিল। তো যাই হোক, এখানে তাড়াতাড়ি করে দেখো একটুখানি পোস্তটা বসানোর আগে ভাবলাম না একটুখানি নিজের জন্য একটু কফি বানাই, আর এই যে ভাতটা বসিয়ে দিলাম। বিশেষ করে এই শরীর খারাপের মধ্যে ভিডিও বানাবো কি যে কন্টেন্ট বানাবো কিছু খুঁজেও পাই না, মাথা ছাতা। তো এই ঘরের মধ্যেই শুরু হয় জীবনটা, আবার এই ঘরের মধ্যেই শেষ হয়। আসলে তেমনটা না, দেখো প্রীতম যেদিন যেদিন ছুটি পায় সেদিন সেদিন আমাদেরকে যথেষ্ট ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর যেহেতু রাতের দিকেই অফিসটা, তো সেই কারণে আমাদের তো বিকাল দিকে ঘুরতে বেরোনোটা হয় না সেভাবে। আর যখন মর্নিং শিফট ছিল তখন তো দেখতে যে বিকাল দিকে এসে প্রায় দিনই আমরা ঘুরতে যেতাম, প্রায় দিনই না প্রতিদিনই হয়ে যেত, আর এখন সেই জিনিসটা আর হয় না। তো এখানে অর্কর জন্য দুধ রেডি করলাম, আর আমার জন্য এখানে একটু কফি বানালাম। দুধটা রেডি করে দিলাম, আজকে একটু পিডিয়াশিওরটা দিয়ে মোটা করে দিলাম, কারণ দুদিন ধরে তোকে দুধ দিইনি, ওই জ্বরটা আসছিলো বলে গ্যাস অম্বল হবে সেই কারণে। আর আজ থেকে দেখি দেবো, চেহারাটা যা খারাপ হয়ে যাবো ছেলেটার কি বলবো। আর এদিকে আমি কফি খেতে খেতেই করছি, কিন্তু দেখো হাত ধুয়ে ধুয়েই করছি। আমি এটো সগলিটা একটু মানি, ঠিক আছে, একদম না যে মানি না, ছোটো রান্নাঘর হোক যাই হোক মানি। তো আলুর মধ্যে টমেটোটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তো এই যে দেখো গোটা টমেটোটাকে এখানে তেলের মধ্যে দিয়ে ভেঙে নিলাম, আজকে কালো জিরে ফোড়ন দিইনি, শুধু টমেটোটাকে ভেঙে নিলাম এইভাবে। ভেঙে নেওয়ার পর এই যে এর মধ্যে আলুটাকে অ্যাড করে দেবো, আলুটাকে হালকা সেদ্ধ করেছি, আলুটাকে অ্যাড করে দেবো। আর নুন দিয়ে যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম তো অত লাগেনি, তো একটুখানি ফুটতে দিলাম, ততক্ষণে এই যে খ্যাপাকে একটুখানি খাওয়াবো। আর যেহেতু দুধটা না একটুখানি পুরো মোটা হয়ে গেছে, তো সেই কারণে একটুখানি জল অ্যাড করলাম, বাই মিস্টেক যদি আবার অম্বল হয়, তো সেই কারণে দুধ জল আর একটু পিডিয়াশিওর দিয়ে একটু মিক্স করে দিয়েছি। আর ছেলের দেখো শরীর খারাপ, শরীর এতটা ভেঙে গেছে না, ওর শরীরটা কিছু বলার নেই, ওকে অ্যান্টিবায়োটিক খাওয়ালেই ও শরীর ভেঙে যায়, সব বাচ্চাদেরই তাই। তো এই যে বাকি পোস্তটা এবার দিয়ে দিলাম, এবার কিছুই না এমনি পোস্তটা দিয়ে উপর থেকে বেশি করে একটু করে কাঁচা তেল ছড়িয়ে এটা নামিয়ে দেবো। প্রীতম বলছিল পোস্তটা হেভি হয়েছে খেতে। আগে বাবুর আমার হাতে পোস্ত ভালোই লাগতো না, কিন্তু এখন আবার আমার হাতে পোস্ত ছাড়া তার চলে না, সে বললো পোস্তটা বেশ ভালো বানাও। কালকে থেকে সব কিছু করলাম, করার পর প্রীতম বলছে আজকে কিছু করতে দেবে না, কারণ এই শরীরে ও নাকি উপোস টুপোস করতে দেবে না, তো সেই কারণে করতে পারবো না উপোস। তো অর্ক আর প্রীতমই যাবে, সব কিছু করবে।
আমি করতে পারবো না, সেই কারণে। এইদিকে দেখো যেই প্রতিমাটা ছিল সেই প্রতিমাটা নিজেই এখন বিসর্জন করা হবে। আবার বিকাল দিক বা দুপুর দিক করে প্রতিমা আসবে, মাকে নিয়ে আসা হবে, দিয়ে সেই মূর্তিটা আবার 1 বছর পুজো করা হবে। আবার 1 বছর পর আবার মানে ভাসান যাবে। এটা অ্যাকচুয়ালি এই মন্দিরের হচ্ছে বার্ষিক পুজো। তো এখানে সকাল থেকে না, কাল রাত থেকেই তোড়জোড় হয়ে গেছে। তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি ভিডিও করে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ওই দৌড়ঝাঁপ তো চলছে জীবনে, সব কিছু মিলিয়ে দেখানো হয়নি। আর অর্কর তো বেশ আনন্দ, সকাল থেকে একটা পুজো ভাব মন্দ, ওর বেশ আনন্দই লাগছে, যেন সব কিছু আবার যেন ফিরে পেয়েছে। মানে সকাল থেকে ওকে দেখে কে, ওর পাত্তাই নেই। আর এদিকে কাটাকুটি চলছে, প্রসাদ মানে ভোগ রান্না হবে, মনে হয় খিচুড়ি হবে, সব মহিলারা মিলে এখানে কাটাকুটি চলছে। আর এদিকে দেখো এখনও কিন্তু বাবার মাথায় জল ঢালছে। আর অর্কবাবু পাঞ্জাবি ধুতি পরে রেডি হয়ে গেছে, কেমন লাগছে জানাবে। আর এখানে প্রীতম চলে এসছে, আর অর্ককে নিয়ে এখন শিবের মাথায় ঢালবে হচ্ছে জল, বাবার মাথায় জল ঢেলে দেবে। আর অর্ককে দিয়ে ঢালা করাচ্ছে, কেননা অর্ককে আস্তে আস্তে প্রীতম সব কিছুই শেখাচ্ছে। আমি যেমন সব ধরে শেখাতাম, তেমন প্রীতম এখন সবটাই ওকে ধরে শেখায়, দেখাচ্ছে যে এইভাবে করতে হয়, এইভাবে পুজো দিতে হয়। তো ওকে সেইভাবে করে পুজো। আর এখানে অর্কবাবু তার বাবার কথা শুনে সবটাই করছে, আর যেমন করে বলছে তেমন করেই করাচ্ছে। এখানে দেখো প্রণামটা ওকে বসিয়ে কেমন করে করতে হয় সেটা শিখিয়ে দিল। এখানে প্রণাম করে সে তো চলে এলো। তারপরে প্রীতম প্রণাম সেরে নিয়েছে। এখানে কাটাকুটিও দেখো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আমার খুব ইচ্ছা ছিল হাতে করে দেবো, জানো। প্রায় ক মাস হলো আমরা এসেছি এখানে? 4 মাস হতে যাচ্ছে। 4 মাস যে এসেছি, এতদিন পর যে বাড়ি থেকে দূরে আছি না, যত রকম মন খারাপ আছে আজকের দিনে দূর হয়ে গেল বলো। সামনে পুজোটা দেখে হলো না? খিদে পাচ্ছে বিশেষ করে, কিন্তু কিছু করার নেই, তুমি উপোস করেছো, করতে গেছো কেন? চাও খাবি না? চা খেতে পার, করে দিচ্ছি চাটা। চল বেরিয়ে যাবে, আমি ডিউটি লাল চা করছি, তাহলে আমি দুধ চা ডিউটি করে লাল চা করে দিচ্ছি। আমার দেরি আছে ডিউটি। না ওইগুলো পড়ে, তোমার মোটেই দেরি হয়নি বিটা। আরে বিধান মার্কেট ঢুকবো না? চাই ঢোকো একটু করে দিচ্ছি। আমি তো খাবো না, করে দিচ্ছি, ওয়েট করো। এতক্ষণে আমি আর প্রীতম একটু চা নিয়ে বসলাম। আর প্রীতম যাবে অফিস, তারপরে অফিস থেকে এসে প্রীতম কি হবে, পুজো টুজো দেখে তারপর পার্টি করে প্রসাদ খাবে। তার আগে কিচ্ছু পাবে না। লাল চা খাওয়াচ্ছি গাইস, লাল চা। তারপরে আজকে বিশাল আনন্দ, কারণ বাড়ির সামনে পুজো হচ্ছে। কোন চোখটাতে ব্যথা করছে? এমনিতেই চোখগুলো যেন দুজনেরই লাল হয়ে গেছে। কালকে সারা রাতটা জেগেছি আমরা, প্রীতম 3 প্রহর জল দেয়, সেই জল দিয়েছে, তো সেই কারণে পুরো রাত জাগা, 3 প্রহর জাগা করেছে। আমার তো নিজেকে পাগল মনে হচ্ছে, মনে হচ্ছে শুয়ে পড়লে বাঁচি, কিন্তু দুপুর দিকে শুলে হবে না, ঠাকুর আসবে। যাক কাকা, কি হলো? যেতে হবে না, ছেড়ে দে আজকে অফিস, ছেড়ে দা। বুঝবি না, এখন যেতে হবে। আগের ব্যাপারটা আলাদা ছিল, আগের ব্যাপারটা সত্যি আলাদা ছিল। গেলে না গেলে এখন আরো দায়িত্ব বাড়বে, চিন্তা নেই। তো চলো চাটা খাই, একটু পরে ঠাকুর আবার মানে এটা মূর্তিটা চেঞ্জ হচ্ছে, মূর্তি বার্ষিক যে মূর্তিটা হয় সেটা চেঞ্জ করে এটা। তো মূর্তিটা নিয়ে গেল, আবার একটা মূর্তি নিয়ে আসবে, সেই মূর্তিটা ভাষণ দিতে গেল। এটা কি প্রত্যেক বছরই হয়? বছর হয়? ও আচ্ছা, ওইটাই তো বার্ষিক পুজো বলে। ও আচ্ছা, কিন্তু আমাদের গ্রামে একটা আছে রাজকুসুমে, হরগড়ি দালানের, 12 বছর পর হয়। যেটা তোমার 12 বছর পর হয়, ওটা ওরকম না, মানে নতুন ঠাকুরটাকে একদিকে মুখ করে ঢোকাবে, আর যেটা বের করবে সেই ঠাকুরটাকে অন্যদিকে মুখ করে, কিন্তু একসঙ্গে, মানে মায়ের আটনটা খালি করলে চলে না। ওটা মানে ওটা দেখার মতো, গায়ে পুরো কাটা দিয়ে দেয়, বিশ্বাস করো। আমি 1 বছর দেখেছি, আর ভাগ্য হবে কিনা জানি না, যা হবে কিনা। এখানটা কি হয়েছে প্রীতম, আমার নাকের এখানটা কালো পাড়া? কই এটা? হ্যাঁ, এটা সেই দাগটা রয়ে গেল। আমার ঘর কোনোদিন গোছানো থাকবে না, বিছানা দেখো কত সুন্দর গুছিয়ে রেখেছিলাম, আবার এটাকে খুলে দুজন মিলে খেলছিল, খেলে আবার নোংরা করেছে, আবার এরকম আমি বাগাতে এলাম। দেখা করতে প্রীতম আমাকে ওইদিকে ডাকছে, দাঁড়াও কেন বলছি। ও যত কথা জানো তো আমার সাথে, বলতে পারো ওই যে হয় না গোপনের কথা, পিসি না, ঠিক ওই যে হয় না ফুসফুস করে বলা, সেই কথাগুলো আমার সাথে বলবে। আর এখানে দেখো অর্কবাবু গরুকে খাবার খাওয়াচ্ছে। খাবে, রেখে দে, ও খেয়ে নেবে, রেখে দে, ওটা খেয়ে নেবে, ওকে রেখে দে।
অর্ককে না আগে নিয়ে এত ভয়ে ভয়ে থাকতাম, মানে আমি ছাড়তে ভীষণ ভয় পেতাম আগে। আর এখন জানো তো নিজে বুঝে গেছে হ্যাঁ এটা করলে আমার ক্ষতি হবে বা আমি অনেকক্ষণ ধরে ওকে দেখছি রোডের সাইডে দাঁড়িয়ে আছে। অন্য টাইম আমি কি ভয় পাই যে রোডের সাইডে গাড়ি টাড়ি আসছে, তো ওকে না আমি দেখছিলাম ও কিন্তু অনেকটা ডিস্টেন্স মেনটেন করে দাঁড়িয়ে আছে। আর মজা লাগছে বল। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के তোমাদের একটা জিজ্ঞেস কোশ্চেন করব, কেন আজকে হবে কোশ্চেন। আরে কেমন লাগছে জিজ্ঞেস করছি তোকে আমি। আমার ভালো লেগেছে আজকে একটা খুব ভালো লেগেছে। আর পাঞ্জাবি ধুতি পরেছিস, তবে তুই জামাটা ছেড়ে দিচ্ছিস কেন? আবার সন্ধ্যাবেলায় পড়বি? হ্যাঁ বাবারি, আজকে গরু দেখে খাওয়ালাম। হ্যাঁ দেখেছে। স্পিনাচ গরু। আর চেহারাটা তো দারুণ হয়েছে অর্ক বাবু। হ্যাঁ শরীর খারাপে দারুণ চেহারা হয়েছে তো। খাটতে লাফাস না, এটা দামি খাট না বাবা। নে খেল গা, খেল গা, নিচে খেল বসে বসে। তোরা এখন যা খেলনাগুলো নিয়ে খেল, ঠিক আছে? বসে বসে খেল। আবার ওটা ওখানে খুঁজে হাট, চলে দেখি। ওই যা খেল। আজকে এখন আসবে না ঠাকুর, প্রথমে ভাবলাম হয়তো দুপুর দিকে আসবে, তারপরে শুনলাম সন্ধ্যের দিকে আসবে। সন্ধ্যের দিকে আসবে, রাতে পুজো হবে, দেন তারপর এখানে ঠাকুরের প্রসাদ ভোগ টোগ খাওয়া হবে। এখানে ভোগ হচ্ছে, খিচুড়ি হবে মনে হয়, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আরও কিছু হবে হয়তো, চাটনি, মিষ্টি, পায়েস এইসব হবে। তো এইসবই কাটাকুটি করছে। আমি যেতে পারতাম কিন্তু কি বলতো আমাকে আমি এগুলো করবো না এখন কোনো কিছু, সেই কারণে আমি যাইনি ওর দিকে। ছোটোর থেকে আমি কালী ঠাকুরকে ভীষণ পরিমাণে ভয় পাই, আমি জানি না কেন আমার ভিতরে একটা বিশাল ভয়। আর আমি না একটু যখন বড় হয়েছিলাম কালী ঠাকুরকে নিয়ে নানা রকম স্বপ্ন টপ্ন দেখতাম, সেটা আমার মাও জানে। কেন দেখতাম, কী কারণে, সেটা আমার মাও জানে, তো বুঝতে পারতো না। প্রচুর খুব ভয় লাগতো, শুধু দেখতাম কীরকম জানো, শুধু নরবলি হচ্ছে এইসব হ্যান ত্যান অনেক রকম হয় না, এরকম দেখতাম। আর মাকে বলতাম, তো মা বলতো জানি না কেন দেখছিস, কেন দেখছিস। তো আমি না কোনোদিন না কালী ঠাকুরের মুখ দেখি না, ভয় লাগে প্রচণ্ড পরিমাণে। এই প্রথমবার কালী ঠাকুরের মুখ দেখছি, ঠাকুর আসছে নাকি, আসছে ঠাকুর, উলুলু দিচ্ছে যে চলে এসছে। ঠাকুর আসেনি, বাবার মাথায় এখনো সবাই জল ঢালছে। আজকে রান্না কিছু না, অল্পর মতো শুধু ভাত হয়েছে। আর আমি তো কিছু খাবো না, আমি খাবো না, খাবো কিন্তু ওই ইয়ের মধ্যে থাকবো। তো জানতে পারলে হেভি আমায় দেবে। আর এখানে এখন বসে এত দুধটা গরম করলাম, যদি জানতে পারে না আমার 12টা বাজিয়ে দেবে যে না খেয়ে আছি। কিন্তু যেটা করি সেটা তো করি, বলো, খারাপ লাগে না? তো এই হলো ব্যাপার। আর এই একটা ট্রলি নিয়ে আমি এসেছি এখানে সংসার পাততে, কিছু নেই, ওই একটা ট্রলি নিয়েই এসেছিলাম। তাও লক্ষ্মী পুজো যখন বাপের বাড়ি গেছিলো সেই ট্রলির মধ্যে যা যা ছিল সেইগুলোই আছে, আর কিছু নেই। এই শাড়িগুলো ভরা ছিল, ব্যাস, আর কিছু না। এখন এখানে দেখো সুজি বানাচ্ছি, এই যে সুজি হচ্ছে। আর এখানে আমার নিজের জন্য একটু কফি বানাবো, এই যে কফি। আর এই যে গুড় দিয়ে যে সুজিটা বানায় সেটাই বানাবো এখন। অর্ককে কিছু তো খাওয়াতে হবে বিকালে উঠে, তাই জন্য না আমি এখানে সুজিটা বানিয়ে রাখছি। আমাকেও কিছু খেতে হবে বিকালবেলায়, উপোস, দুটো উপোস একসঙ্গে করা যায় না, একটা উপোস ভাঙতে হয়, অন্ন খেয়েই উপোসটা ভাঙতে হয়। কিন্তু আমার তো অন্ন খাওয়া যাবে না, একই দিনে পড়ে গেল মোটামুটি, শিবরাত্রি ছাড়বে আর অমাবস্যাটা পড়বে। তো সেই কারণে ভেবেছি সুজিটা খেয়ে নেবো যেই সময় ছাড়বে। তো তারপরে অমাবস্যার যেটা হয় সেটা করব। তবে অমাবস্যাটা প্রীতম বলেছে ওইটুকু খানি পুজো হবে আর প্রসাদ খেয়ে যেন সম্পূর্ণ এটা না আমি যেন ভেঙে ফেলি, ও করবে। প্রীতম না অফিসে গিয়ে কী করছে আমি সেটাই ভাবছি। ও না তেমন কিছু খেয়েও গেল না, ওর অভ্যেস আছে বলছে, কিন্তু আমার তো টেনশন হয়। কাকেই রোদের জোর না খেয়ে বেরিয়েছে, মাথা ফাতা আঁকেই দেখেছো। প্রীতমের একটা জিনিস দেখেছো, চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো ওটাই বেশ খারাপ লাগছে। তো এই যে সুজিটা এখানে করে নিলাম ভালো করে, আর এদিকে এখন করে রেখে দিলাম, কারণ বিকালবেলায় উঠে এখনই খেতে চাইবে। আর এখন দেখো না অর্ককে তেড়ে তুড়ে আমি এখন ঘুম পাড়াবো, কী দৌড়ঝাঁপ করছে, মারাত্মক দৌড়ঝাঁপ করছে। ঠাকুরের কৃপায় বক্সটা শুধু লাগায়নি, বক্সটা লাগালে ব্যাস গান ঝালাপালা হয়ে যেত। জানি না বক্স টক্স লাগাবে কিনা, কিন্তু বক্স না লাগানোই ভালো। কানের কাছে যেন বুকের ভেতরটা যেমন দুম 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 করে, জানো তো এত লাগে। দেখো উপর থেকে ঘিটা পুরো ছেড়ে এসছে। ব্যাস এবার একটু ঘেটে নিলাম, ব্যাস এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটা ঠান্ডা হতে দেবো। যখন ঠান্ডা হবে অটোমেটিকলি এটা জমে যাবে। তোমরা তো এটা রেসিপি অনেকবার দেখেছো, আর এটা দেখালাম না কি করে করলাম। তবে হ্যাঁ, যারা যারা এই ট্রাই করেছো বহুজন আমাকে বলেছো যে কি ভালো খেতে হয় সুজিটা। ওই যে
প্যান্টটাকে নোংরা করেছে, সেই জন্য বলেছি প্যান্টটা চেঞ্জ করতে। দেখো কান্না, দেখো। পরিয়ে দেবো বিকালবেলায়, সন্ধ্যেবেলায় যখন ঠাকুর আসবে তখন নতুন জামা পরিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, কান্নার কি আছে? ওই উপরে কুর্তাটা খুলে দিই, ওটা থাকবে পরে, ওটা পরে থাকবে না চেঞ্জ করে দেবো? কি জামা পরবে? পুজো লেগে গেছে, দুর্গা পুজো লেগে গেছে নাকি? আমি মোটামুটি ওই চা জল শরবত এইসব খেয়েই রয়েছি আপাতত। এই বাড়িটা সত্যি কথা বলতে দিদিরা না মানে এতটা আমাদেরকে না মানে আমরা কতটা আপন করতে পেরেছি জানি না, কিন্তু দিদিরা এতটা আমাদেরকে আপন করে নিয়েছে যে বিশ্বাস করে ভাড়া বাড়িতে থাকি না, মনে হয় যে নিজেদের বাড়িতেই রয়েছি। সত্যি এটা অনেস্টলি কথা, মনে হয় নিজেদের বাড়িতেই রয়েছি। তো এই বাড়িতে যে পুজো হচ্ছে পুরোটাই মনে হচ্ছে যেন নিজের বাড়ির পুজো, এই হ্যান ত্যান এরকম মনে হচ্ছে। আর এখন অর্ককে আমি একটু ঘুম পাড়াবো, কারণ অর্ক কাজটা দেখছো কেমন ছোটাছুটি করছে, কারণ রাত জাগতে হবে তো, সেই কারণে অর্ককে ঘুম পাড়াবো। অর্ক চার্জারটাকে ফেললে দাও, দেখছো ভয় দেখছো? চলো ওকে একটু ঘুম পাড়াই, তারপরে দেখা যাক কি হবে না হবে। দেখো ঘুম পাড়ানোর তোড়জোড় চলছে, আর শুধু আঙুল চুষবে বাজে ছেলের মতো। আঙুলটা চুষতে বারণ করেছি না? ভালো তো, আঙুলটা মঞ্চটা কেটে নিয়ে চলে যাবে, আবার কি, আমার তো কিছু বলার নেই। দাও না, দাও। 3টে বাজে, কখন ঠাকুর আসবে কে জানে, ওই অপেক্ষায় বসে আছি। জানো আমার সাথে এই বাড়িতে আসার পর একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, ওটা না শেয়ার করবো তোমাদের সাথে। শুধু আমার সাথে না, জানো তো, আমি যখন এই ব্যাপারটা না শেয়ার করলাম দিদির সাথে, হাফ কথা শেয়ার করতে করতেই দিদির যে মেয়ে আছে, সেই দিদির মেয়ের সাথে ওই একই জিনিস ঘটেছে। তো এই জিনিসটা না শেয়ার করবো, মানে ওই দিদিও বলে যে সবসময় একটা কথা, আমার কথাগুলো সব শোনার পর একটা কথাই বলে যে সবসময় চিন্তা করবে ঠাকুর তোমার মাথার উপর আছে, পৃথিবীতে কাউকে তোমার পাশে থাকতে হবে না, ভগবান আছে যখন তখন ব্যাস। আর দিদিও বলে যে বৃষ্টি জানো তো, আমি মন প্রাণে বিশ্বাস করি যে তোমার মাথার উপর ভগবান আছে। তোমার মাথার উপর ভগবান না থাকলে এত কিছু খারাপ হওয়ার পরও তুমি এত মানে থাকতে পারতে না। নিশ্চয়ই আছে ভগবান সবসময় তোমার মাথার ওপরে, তুমি হয়তো বুঝতে পারো না, কোনো না কোনো রূপে এসে সে তোমাকে ঠিক সাহায্য করে দিয়ে যায়। এটা আমি নিশ্চয়ই মানি, জানো তো, যে আছে, নাহলে এত মানুষ এতভাবে বিপদে ফেলার চেষ্টা করেছিল, ঠিক ওভারকাম করতে পারছি। হ্যাঁ সাডেন সেই সময়ের মধ্যে হয়তো একটুখানি বিপদে পড়ি, কিন্তু ঠিক ঠাকুরই আমাদেরকে সেই জায়গা থেকে বের করে নেয়, এইটাই। তো চলো ঠাকুর আসুক, অনেকক্ষণ অপেক্ষা করছি, আসলে তোমাদের সাথে সব শেয়ার করবো, দেখাবো। আরেকটা ব্যাপারে সবাইকে কথা বলা দরকার, তার জন্য সবাইকে একটা কথা বলি। অর্কর যখন শরীর খারাপ হয়েছিল, তোমরা এত মানুষ আমাকে কমেন্ট করে অনেক কিছু হেল্প পাস করেছো, যে কোথায় কোন ভালো। ও দিদির ছেলে দিয়ে গেল মন্দিরের প্রসাদ, মানে ফল টল ছিল তো দিয়ে গেছে। আমি ডিম পেরেছি। তুই ডিম পেরেছিস? হ্যাঁ। হাই ভগবান। তো অনেকেই আমাকে ডাক্তার মানে সাজেস্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এমনকি প্রীতমের অফিসে যারা কাজ করে, মানে প্রীতমের অফিসে না, প্রীতম যে অফিসে কাজ করে যাদের সাথে, সবাই ওকে ভালোভাবে সাজেস্ট করেছে। বিশ্বাস করো, মানে আমি ভাবতে পারি না এখনো পর্যন্ত যে এই 4টে মাসে আমরা এই জায়গাটাতে এসে আমাদের কিছু সংখ্যক মানুষের সাথে এতটা ভালো বন্ডিং হয়ে যাবে। দেখো বন্ডিং তাদের সাথে ভালো হয় যাদের মধ্যে কোনো স্বার্থ থাকে না, বিনা স্বার্থে মিশতে পারবে। তাদের সাথে হয়তো খুব কম বন্ডিং হবে, যারা স্বার্থ নিয়ে মিশবে তো তাদের সাথে হয়তো 2-4 মাস খুব ভালো মেশা হবে, তারপর দেখবে সম্পর্কটা খারাপ হয়ে যাবে, কারণ আস্তে আস্তে বুঝতে পারবো না সে স্বার্থ নিয়ে মিশছে। কিন্তু যারা দেখবে স্বার্থ ছাড়া মেশে, তাদের সাথে কিন্তু বন্ডিংটা আজীবন ভালো থেকেই যায়। তো যাই হোক, খুব কম সময়ের মধ্যে সবার সাথে এত ঘনিষ্ঠ হয়ে গেছি। ইনফ্যাক্ট এই দিদিরা আমাদেরকে এত আপন করে নিয়েছে। দেখো আমরা কতটা পেরেছি আমরা বলতে পারবো না, কেননা অনেস্টলি বলতে জানো তো, আমার কিছু হয়েছে তার জন্য আমি খুব একটা মিশতে পারি না, সাহস হয় না। কিন্তু এই ছোটদি বলো বড়দি বলো, এরা কি বলে জানো, বৃষ্টি তোমরা চলে গেলে যে আমাদের কি খারাপ লাগবে, তোমরা যে এইটুকু টাইমের মধ্যে আমাদের কত আপন হয়ে গেছে কি বলবো। মানে এত আমাদেরকে ভালোবাসে, এত প্যাম্পার করে না আমাকে, প্রীতমকে, অর্ককে, কিছু বলার নেই। যেহেতু আমরা অনেকটাই মানে আমাদেরকে ওনাদের বয়স তুলনায় আমরা ছোটো, তো সেই কারণে আমাদেরকে ভীষণভাবে ভালোবাসে ওরা। আর একটা কথা সবসময় বলে যে মানুষের মুখ চোখ দেখে বোঝা যায় কে সত্যি বলে আর কে মিথ্যা বলে। তো অনেকেই অনেক কিছু বলে না, খারাপ হয় সবার সাথে। তো যাই হোক, ওরা বুঝেছে, এটাই আমার কাছে অনেক। তবে হ্যাঁ, আমি খুব একটা সহজভাবে সবার সাথে এখন আর মিশতে পারি না, সেই জায়গাটা কোথাও যেন ইয়ে হয়ে গেছে। তবে আস্তে আস্তে হয়তো সেটাও ঠিক হয়ে যাবে।
আস্তে আস্তে সবার সাথে আবার সেরকম সহজভাবে মিশতে পারবো, বিশ্বাস করতে পারবো সবাইকে। আসলে এত বিশ্বাস করে করে মানে বিশ্বাসটা ভেঙেছে না, সহজভাবে আর আসে না যে জিনিসটা। তো যাই হোক, ওইটাই আর কি বলার সবাইকে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যে অর্ককে এত ভালোবাসো কি বলবো। অনেকে এটাও বলো যে দিদি আমরা ভিডিও দেখি শুধুমাত্র অর্কবাবুর জন্য। এই যে অর্কবাবু, এই যে অর্কবাবু, অর্কবাবুর বন্ধুগণ কথাটা শোনার জন্য। বন্ধুগণ আজকে আমাদের পুজোতে হয়ে গেছে। না হয়নি তো, আচ্ছা ঠিক আছে, ঠাকুর আসবে তারপর পুজো হবে রাত অবধি। ঢোল বাজাতে দিদি ঢোল বাজবে। আমরা ঢোল অর্কবাবুর শরীর ঠিক হয়ে গেছে এখন? হ্যাঁ হ্যাঁ অর্কবাবু একদম চাঙ্গা।